নমস্কার, আমি চয়ন। বাঙালি বার্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমাদের জীবনে মৃত্যু কখন যে আসবে আমরা কেউ জানি না। সে মৃত্যু হয় অকস্মাৎ, কখনো বড় নির্মম। আজ এক হতভাগিনীর জীবন গাথা শুনবো আমরা। শুরু হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত জীবিত ও মৃত। যা বলেছিস, আর কতক্ষণ যে এভাবে মরা আগলে বসে থাকতে হবে কে জানে। তাড়াতাড়িতে তো কিছুই সঙ্গে আনিনি। এক সিলিম তামাক জোগাড় করতে পারলে বেশ হতো। কথাটা তো মন্দ বলিসনি। দেখ, আমি এক দৌড়ে গিয়ে সব কিছু জোগাড় করে নিয়ে আসবো, কেমন? মাইরি আর কি, বেশ তো কেটে পড়ার তাল খুঁজছিস, আর আমি বুঝি এখানে একলা বসে থাকবো? সেটি হবে না বাপু। তারপর আবার সব চুপচাপ। সময় যেন কিছুতেই কাটে না। 5 মিনিট কি মনে হচ্ছে 1 ঘন্টা। থেকে থেকে ঝিঝি পোকার ডাক আর ব্যাঙের ডাক প্রতিধ্বনিত হচ্ছে। আরে, ওরা যে কাটাতে গেল তো সেই পথ, এত দেরি হচ্ছে কেন কদিনই? আর যারা ওদের ডাকতে গেল তাদেরও তো আসার নাম গন্ধ নেই রে। দেখ, ও বেটারা নিশ্চয়ই এক কাছে বসে গুলতানি করছে আর তামুক টানছে। বেটারা আসুক একবার, দেখাচ্ছি ওদের। এই বর্মালি দা, দেখ দেখ, খাটটা জানে একটু নড়ে উঠলে মনে হচ্ছে। দূর, ও তোর মনের ভুল। মরা মানুষ আবার নড়ে চড়ে নাকি? কই দেখি। তাই তোরে ঘরের মধ্যে নিঃশ্বাসের আওয়াজ পেলাম যেন। ওরে বিধুরে, ঠিক বলেছিস রে। অন্ধকারে ঘরের মধ্যে নিঃশ্বাস ফেলে কে? মনে হলো কে যেন পাশ ফিরে শুলো রে। ওরে বিধুরে, শিগগির পালা এখান থেকে, নইলে আর বাঁচতে হবে নি। শিগগির পালা। বিধু ও বনমালী প্রচণ্ড ভয় পেল। প্রায় 1 লাফে রাম নাম জপতে জপতে ঘর থেকে বেরিয়ে গ্রামের উদ্দেশ্যে প্রাণপণে দৌড় দিল। প্রায় ক্রোশ 3 পথ গিয়ে দেখল তাদের অন্য 2জন সঙ্গী নিতাই ও গুরুচরণ লণ্ঠন হাতে ফিরে আসছে। তাদের কাছে শুনল যে কাঠের কোনো খবর নেই, তবে তারা শুনেছে নাকি গাছ কেটে কাঠ ভাড়াই হচ্ছে। বিধু আর বনমালীর কাছে শ্মশানের সমস্ত বর্ণনা শুনে নিতাই ও গুরুচরণ সেগুলো অবিশ্বাসে উড়িয়ে দিল। বরং ওরা কেন মরা ছেড়ে এখানে এসেছে তার জন্য রেগে গিয়ে প্রচণ্ড বকাবকি করতে লাগলো। অগত্যা ওরা 4 জনেই শ্মশানের কুঁড়ে ঘরে ফিরে এলো। কিন্তু এসে যা দেখল তাতে ওদের চোখ ছানা বড়া হয়ে গেল। ঘরেতে শুধু ফাঁকা খাটটা পড়ে আছে, লাশের কোনো চিহ্নই নেই। এ কি হলো বলদিনি? মরাকে শিয়ালে টেনে নিয়ে গেল নাকি রে? কিন্তু এখানে মরা ঢাকা দেওয়া কাপড় কানা পর্যন্ত নাই যে। এখানে দেখ, এখানে দেখো সবাই, খাদার উপর স্পষ্ট পায়ের চাপ রয়েছে গো। এ তো মেয়ে ছেলেরই চাপ গো। এই সব আয় আয়, এদিক পানে আয়, এদিক পানে। সবাই আয় আয়। শোন, এখানে যা দেখলুম না, এ 5 কান করিস নাই, বুঝেছিস? এ যেন আমাদের 4 জনের মধ্যে থাকে, কাউকে কিছু কইবি না। কাল সকালে
জমিদার বাবুর কাছে গিয়ে আমরা বলবো মরা পোড়ানো হয়ে গেছে। এমন কথা কান্না মাথায় ঢুকিয়ে নে সবাই, বুঝেছিস? কাউকে কিছু কইবি না, কই দিলুম, কাউকে কিছু কইবি না। স এবার ঘর বানে সকালে জমিদার বাবুর কাছে যেতে হইবে। স এদিকে কাদম্বিনী হঠাৎ নিজেকে শ্মশানে আবিষ্কার করে অবাক হয়ে গেল। সে ভাবতে লাগলো, এত নির্জন অন্ধকার জায়গায় সে কি করে এলো। মনে করার চেষ্টা করলো যে সে যখন বাড়িতে ছিল তখন তার ঠিক কি হয়েছিল। একটু ভাবতেই তার মনে পড়ল, তার বড় যা ঘরের এক কোণে খোকার জন্য দুধ গরম করছিল। ঠিক তখনই তার বুকের মধ্যে প্রচণ্ড একটা ব্যথা শুরু হয় এবং তারপর আর কিছু মনে পড়ল না। দিদি, দিদি, দিদি গো, কই কারো তো কোনো সাড়া শব্দ পাচ্ছি না। চারিদিকে এত অন্ধকার, এত নির্জন কেন? আমি কোথায় আছি? কি ঠান্ডা বাদলা হাওয়া। একবার বাইরে বেরিয়ে দেখি তো। ও মা, এ তো সেই শ্মশান ধারের পুকুর পাড়ের বট গাছটা, তাই না? এখানে তো কতবার পুরনো তিথিতে আমরা চান করতে এসেছি। আমি এখানে কেন? তবে কি আমি মৃত? তবে তো আমি আর বাড়ি ফিরতে পারবো না। সেখানে তো সবাই জীবিত মানুষ। আমি তো এখন এই জনসমাজের কেউ নই। আমি তো এখন প্রেতাত্মা, অকল্যাণকারিণী, অশরীরী প্রেতাত্মা। পথ চলতে চলতে কাদম্বিনী ভাবতে লাগলো, সে এখন সমস্ত নিয়ম নীতির বাইরে অবস্থান করছে। সে এখন যা ইচ্ছা করতে পারে, যেখানে খুশি যেতে পারে। তার এখন অদ্ভুত শক্তি, অসীম স্বাধীনতা। সে নির্ভয়ে অন্ধকারে শ্মশানের উপর দিয়ে হাঁটতে লাগলো। তার মনে ভয় ভাবনার কোনো লেশ মাত্র নেই। এইভাবে চলতে চলতে তার শরীর ক্লান্ত ও দুর্বল হয়ে পড়ল। আস্তে আস্তে ভোরের আলো ফুটে উঠল। দু একটা লোকজনও দেখা গেল পথে, আর পাখির কলরব শোনা গেল। কিন্তু তখন যেন তার ভয় ভয় করতে লাগলো। যতক্ষণ সে অন্ধকারের মধ্যে ছিল তার কোনো ভয় ছিল না, কিন্তু দিনের আলো ফোটার সাথে সাথেই তার অত্যন্ত ভয় হতে লাগলো। মানুষ ভূতকে ভয় করে, কিন্তু ভূতও যে মানুষকে ভয় করে এটা আমরা কজন জানি। এ যেন মৃত্যু নদী, দুই পারে দুজনের বাস। সমস্ত রাত জেগে বৃষ্টিতে ভিজে কাপড়ে কাদামাখা অবস্থায় প্রায় পাগলিনীর মতো চলতে চলতেই কাদম্বিনী ভাবল, তার জন্য কাঁদবার আর কেউ নেই। এই পৃথিবীতে তার আপনার জন কেউই নেই।
একমাত্র তার ছেলেবেলার সই যোগমায়া ছাড়া। সেই কেবলমাত্র চিঠি দিয়ে তার সাথে যোগাযোগ রাখত। তাকে খুবই ভালোবাসে সে। তার সাথে একবার দেখা হলে মন্দ হতো না। এমন সময় এক পথিকের সাথে তার দেখা হলো। মা, তুমি কে গা? দেখে মনে হচ্ছে তুমি ভদ্র ঘরের কুলবধূ। এই অবস্থায় একা কোথায় চলেছ মা? হ্যাঁ? কাদম্বিনী অবাক হয়ে গেল, কোনো উত্তর দিল না। সে বিশ্বাস করতে পারল না যে তাকে দেখে সত্যি করেই কি ভদ্রবাড়ির কুলবধূ বলে মনে হচ্ছে। সবচেয়ে বড় কথা, এই পথিক তাকে দেখতে পাচ্ছে। পথিক আবার বলল, মা চলো, আমি তো কলকাতায় যাচ্ছি। তোমার বাড়ি পৌঁছে দিই। তোমার বাড়ি কোথায় আমায় বলো। আমি নিশ্চিন্তিপুরের শ্রীপতিচরণ বাবুর বাড়ি যাব। ও, আমার যাবার পথেই নিশ্চিন্তিপুর পড়বে। চলো মা, চলো আমার সাথে চলো, আমি তোমায় শ্রীপতিচরণ বাবুর বাড়ি পৌঁছে দেব। চলো। এসে মা, এসে গেছি, এই যে নিশ্চিন্তিপুর। তুমি তো প্রায় ঘন্টাখানেক ধরে পথ হাঁটছো মা, খুব ক্লান্ত হয়ে পড়েছ, তাই না? আর বেশি দূর নয় মা, ওই যে ওই যে ওই ওই ওইটা হচ্ছে তেনার বাড়ি। আপনি এবার গিয়ে বিশ্রাম করুন মা, আমি চলি। কে? কেমন যেন চেনা চেনা লাগছে মুখটা। তা তোমার জামা কাপড়ের এমন দশা কেন বাসা? কোত্থেকে এইছো বলো দেখি। আমি তোমার সই, কাদম্বিনী। আমি চিনতে পারছো না সই? ও মা, আমার কি সৌভাগ্য! অবশেষে তোমার দেখা মিললো। এই জীবনে কখন যে তোমার দেখা পাবো তা স্বপ্নেও ভাবিনি সই। তা তোমার শোর বাড়ির লোকেরা যে বড় তোমায় একলা ছেড়ে দিলে। সই, আমার শ্বশুর বাড়ির কথা আমাকে আর কখনো জিজ্ঞাসা করো না। আমাকে দাসীর মতো তোমার বাড়ির এক কোণে ছাই দিও, তাহলেই হবে। আমি তোমাদের সব কাজ করে দেব। ও মা, সে আবার কি কথা? দাসীর মতো থাকবে কেন? তুমি হলে আমার সই, আমার প্রাণের ধূসর। কদিন পর আমরা একে অপরকে দেখলুম বলো তো। এসো এসো, এখন ঘরে এসো দেখি। ওহ, কি ব্যাপার গো গিন্নি, এত হইচই কিসের? গিন্নি, এনাকে তো ঠিক। আরে শোনো শোনো, ও হলো আমার ছেলেবেলার সই কাদম্বিনী। রানীহাটে জমিদার বাড়িতে ওর বিয়ে হয়েছে। কতকাল পরে ওর সাথে দেখা হলো জানো? সে প্রায় 1 যুগ পর। তোমাকে ওর সব কথা বুঝে বলছি, শোনো। থাক, তোমাকে আর বোঝাতে হবে না। তোমার সই কিছুদিন আমাদের কাছে থাকবেন তো সে তো ভালো কথা। তুমি যা ভালো বুঝবে তাই করবে। এ তোমারই সংসার, আমার কোনো আপত্তি নেই। আমি চললুম। বাবা, পুরুষ মানুষ এমনই বটে।
আমার সব কথা কানা না শুনে অমনি রায় দিয়ে দিল। আর কাদম্বিনী, ও কেমন যেন হয়ে গেছে। পুরুষ মানুষ দেখে মাথায় ঘোমটা দেয়া নেই, কোনো লাজ শরম নেই, কেমন ড্যাব ড্যাবে চোখে চেয়ে আছে দেখো। কাদম্বিনী সইয়ের বাড়িতে থেকে গেল, কিন্তু সইয়ের সাথে ভালো করে প্রাণ খুলে মিশতে পারল না। সে কেবলই যোগমায়ার মুখের দিকে তাকায় আর ভাবে স্বামী আর ঘরকন্যা নিয়ে সুখে বাস করছে যোগমায়া। এই যোগমায়া যেন বহু দূরের অন্য জগতের লোক, আর সে নিজে যেন শূন্য ছায়া। যোগমায়া যেন অস্তিত্বের দেশে, আর সে যেন অনন্তের মাঝে। মাঝখানে শুধুমাত্র মৃত্যুর ব্যবধান। কাদম্বিনী নিজেই যেন নিজেকে ভয় পেতে লাগলো। বাইরের কোনো জিনিস নয়, সে নিজেকেই বেশি ভয় পায়। এক নির্জন দুপুরে একা একা ঘরে বসে হঠাৎ সে চিৎকার করে উঠত। আবার সন্ধেবেলায় দ্বীপের আলোয় নিজের ছায়া দেখলে তার গা ছমছম করত। তার এই ভয় দেখে বাড়ির দাস দাসীরা, এমনকি যোগমায়াও মাঝে মাঝে যেন ভূত দেখতে লাগলো। বেশ তো ছিলাম আমি ঘর কন্যা নিয়ে, এই যে কি উৎপাত ঘাড়ের উপর এসে হাজির হলো কে জানে। আর কর্তাও তো এই ব্যাপারে কিছুই বলছে না। এ তো আচ্ছা ঝামেলা পড়া গেল দেখছি। সই 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 গো, তোমার দুটো পায়ে পড়ি সই, আমাকে একলা করে ফেলে রেখো না গো, আমার বড্ড ভয় করছে সই। এ আবার কোন আপদে সে জুটলো কে জানে। মনে হয় এক্ষুনি এই আপদকে ঘর থেকে দূর করে দিক। রাত বিরেতে যত সব পাগলামি। গিন্নি, কি করছো? এখন কি মাথা গরম করার সময় নাকি? আচ্ছা, তোমরা তোমরা এই ঘরে থাকো, আমি পাশের ঘরে যাচ্ছি। হ্যাঁ, বলি হ্যাঁ গা, তুমি কেমন ধারা মানুষ, আমাকে ওর সাথে রেখে তুমি এ ঘরে চলে এলে। আরেক কানা কথা, একটা মেয়ে মানুষ নিজের শোর ঘর ছেড়ে তোমার ঘরে এসে অধিষ্ঠান হলো। মাসখানেক হয়ে গেল, তবু ঘর যাবার নামটি করে না। তবু তোমার মুখে সে সম্বন্ধে কোনো রাতই নেই যে। তোমার মনের ভাবখানা কি? হ্যাঁ, আমাকে একবার বলো দেখি। তোমরা পুরুষ মানুষেরা এমনই জাত বটে। আহা, গিন্নি, তুমি আমায় মিথ্যে সন্দেহ করছো। এই তোমার গা ছুঁয়ে বলছে। এই যে আমি এরকম কিচ্ছু ভাবিনি গো, আমি এরকম কিচ্ছু ভাবিনি। শোনো শোনো, আমার কি মনে হয় জানো? আমার মনে হয় ওর শ্বশুর বাড়ির লোকেরা ওর উপর খুব অত্যাচার করে, আর উনি সেই অত্যাচার সহ্য করতে না পেরে পালিয়ে এসেছেন। এখন আমরাও যদি ওকে বাড়ি থেকে বের করে দিই, তাহলে কি সেটা ভালো দেখাবে? হ্যাঁ, তুমি বলো। শোনো, তোমার এইসব কথা এখন রেখে তুমিও শোর ঘরে একখানা পত্তনিকে ওদের কবর দাও। ওরা যেন ওদের ঘরের বউকে এখান থেকে এসে নিয়ে যায়। আমি বাপু আমার ঘরের শান্তিটুকু নষ্ট হতে কোনো মতেই দেব না, বুঝলে? তুমি এখন ওনার কাছে যাও। হ্যাঁ গিন্নি, ওনার কাছে যাও, আমি ব্যবস্থা করছি। কি করা যায়? ওদের চিঠি লিখে, না, বরং নিজে গিয়ে খবরটা নিয়ে আসাটাই মনে হয় ভালো হবে।
কাল সকালেই বরং রানীহাট থেকে ঘুরে আসি। শোনো সই, এখানে তোমার আর থাকা ভালো দেখাচ্ছে না। এতদিন এখানে থাকলে লোকে বলবে কি? তা লোকের সাথে আমার সম্পর্ক কি? ও মা, সে আবার কি কথা? তোমার কোনো সম্পর্ক না থাকুক, আমাদের তো আছে। আমরা কি বলে পরের ঘরের বউকে এতদিন ধরে আটকে রাখবো? তা আমার শ্বশুর ঘর কোথায়? আহ মরণ, পোড়া কপালি বলে কি? সই, আমি কি তোমাদের কেউ? আমি কি এই পৃথিবীর কেউ? তোমরা হাসছো, কাঁদছো, ভালোবাসছো, নিজের নিজের সংসার নিয়ে আছো, কিন্তু আমি কেবল চেয়ে আছি। তোমরা সব মানুষ আর আমি ছায়া। আমি বুঝতে পারি না ভগবান কেন আমাকে এই তোমাদের এই সংসারের মাঝে রেখেছেন। তোমরাও ভয় পাও পাছে পাছে তোমাদের এই সংসারে আমি কোনো অমঙ্গল আনি। আর আমি বুঝতে পারি না তোমাদের সাথে আমার কি সম্পর্ক। কিন্তু ভগবান যখন আমাদের জন্য আর কোনো জায়গা রাখেনি, তখন যতই আমাদের বাঁধন ছিঁড়ে যাক, তবু তোমাদের কাছে ঘুরে ঘুরে মরি। এ আবার কি কথা? আমি যেন আমার সেই চেনা সইকে একদমই চিনতে পারছি না। রাত যখন প্রায় 10টা, তখন শ্রীপতিবাবু রানীহাট থেকে ফিরে এলেন। আজ মুষলধারে বৃষ্টিতে পৃথিবী যেন ভেসে যাচ্ছে। অবিরত তার ঝড়ঝড়ো শব্দে মনে হচ্ছে আজ বৃষ্টিও শেষ নাই আর রাত্রিরও শেষ নাই। কি হলো গো? ওকে জমিদার মশাই দেখা পেলে? পরে সব বলছি, আমি এখন খুব ক্লান্ত। চলো আজকে এদের শুয়ে পড়ি। কি গো, খাওয়া দাওয়া তো হলো, তামুকও খাওয়া হলো, তাই এইবার তো বলো ওকে কি হলো? আমার যে শুভর সইছে না গো। তুমি নিশ্চয়ই কোথাও একটা ভুল করেছো। কি? আমি ভুল করেছি? তা সে কিরকম শুনি? যে স্ত্রী লোকটিকে তুমি ঘরে ঠাঁই দিয়েছ না, সে তোমার সই কাদম্বিনী নয়। কি কথা সিরিয়া? আমার সইকে আমি চিনি নে, তোমার কাছ থেকে চিনতে হবে? শোনো শোনো, কি করে তোমায় বোঝাই বলো তো? শোনো শোনো, আমি নিজের কানে শুনেছি, হ্যাঁ আমি নিজের কানে শুনেছি কাদম্বিনী তোমার সই মারা গেছে। হায় ভগবান, তুমি নিশ্চয়ই কোথাও একটা গোলমাল পাকিয়েছো। কোথায় যেতে কোথায় গেছো, কি শুনতে কি শুনেছো কে জানে। তা তোমাকে নিজে যেতে কে বলেছিল? ওখানে একখানা পত্র লিখে পাঠালেই তো সব পরিষ্কার হয়ে যেত, বলো। নিজের কর্মপটুতার ওপর স্ত্রীর এমন অবিশ্বাস দেখে শ্রীপতিবাবু অত্যন্ত ক্ষুণ্ণ হলেন। তিনি সমস্ত প্রমাণ প্রয়োগ করে বিস্তারিতভাবে স্ত্রীকে বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু বিফল হলেন। এখন ওই স্ত্রীলোকটিকে নিয়ে কি করা উচিত? সে যে এতদিন ধরে তাদের কাছে নিজের ছদ্ম পরিচয় নিয়ে তাদের সঙ্গে ছলনা করছে, নাকি সে কুলত্যাগিনী হয়ে এখানে এসেছে?
তাকে কি বাড়ি থেকে এখনই বের করে দেওয়া উচিত? এ সমস্ত কথা নিয়েই স্বামী স্ত্রী দুজনের মধ্যে বাকবিদণ্ডা হতে হতে প্রায় মাঝরাত হয়ে গেল। তর্কে বিতর্কে কেউই হার মানতে চান না, তাই নিজেদের অজান্তেই তাদের গলার স্বর চড়তে লাগল। তারা এসবের মাঝে ভুলেই গেলেন যে পাশের ঘরেই কাদম্বিনী শুয়ে আছে। আচ্ছা, এ তো ভালো বিপদে পড়া গেল। এই আমি নিজের কানে কথাটা শুনেছি, জানো, নিজের কানে শুনেছি। তুমি এই কথা বললেই মানবো? আমি যে রোজ দুবেলা তাকে নিজের চোখে দেখছি। আচ্ছা, এবার বলো তো, কাদম্বিনী কবে মরল? দেখি তো চইয়ের শেষকালে লেখা চিঠির তারিখের সঙ্গে মিলিয়ে, তবেই বুঝবো তোমার কথা ভুল না ঠিক। শ্রীপতিবাবু যে তারিখের কথা বললেন, দুজনে হিসেব করে দেখলেন যে যেদিন সন্ধ্যায় কাদম্বিনী তাদের বাড়িতে এসেছিল সেই তারিখ ঠিক তার আগের দিন পড়ছে। যোগমায়ের বুক কেঁপে উঠল। শ্রীপতিবাবুরও শরীরটা কেমন যেন করে উঠল। বাইরে প্রচণ্ড জোরে বৃষ্টি, ভীষণ শব্দ করে হাওয়া দিচ্ছে। এমন সময় হঠাৎ ঘরের দরজাটা হাট করে খুলে গেল। একটা বাদলা দমকা হাওয়া এসে ঘরের প্রদীপটাকে ফস করে নিভিয়ে দিল। এক মুহূর্তে সমস্ত ঘরটা অন্ধকারে ভরে গেল। ঠিক এই সময় হঠাৎ করেই কাদম্বিনী ঘরের ভেতর এসে দাঁড়ালো। তখন রাত প্রায় 2:30 প্রহর। বাইরে অবিশ্রান্ত বৃষ্টি পড়ছে। সই, আমি তোমার সেই কাদম্বিনী, কিন্তু এখন আর বেঁচে নেই। আমি এখন মৃত। কিন্তু আমি মারা যাওয়া ছাড়া তোমাদের কাছে আর কি অপরাধ করেছি বলো তো? আমার যদি ইহলোকেও ঠাঁই নাই, পরলোকেও ঠাঁই নাই, তাহলে তোমরা আমায় বলে দাও, আমি আমি এখন কোথায় যাব? ওগো, আমি তবে কোথায় যাব গো? আমি কোথায় যাব? কাদম্বিনী যে কেমন করে রানীহাটে ফিরে এলো সে কথা বলা খুব কঠিন। প্রথম দিকে সে কাউকেই দেখা দিল না। সারাদিন অনাহারে একটা পোড়ো মন্দিরে লুকিয়ে রইল। যখন আবার বর্ষা নামল, ঘন ঘোর সন্ধ্যা ঘনিয়ে এলো, রাস্তাঘাটে কোনো লোকজন দেখা গেল না, তখন কাদম্বিনী রাস্তায় বের হলো। প্রথমে শ্বশুরবাড়ির দরজায় গিয়ে তার বুক দুরুদুরু করে উঠল, কিন্তু তারপর মনে সাহস এনে মাথায় মস্ত ঘোমটা টেনে বাড়ির ভেতর ঢুকে পড়ল। তাকে দাসী মনে করে বাড়ির দারোয়ানেরা কেউ বাধা দিল না। সে বাড়ির ভেতর ঢুকে দেখল তার বড় জা তার বিধবা ননদের সঙ্গে বসে তাস খেলছে। বাড়ির ঝি রয়েছে রান্নাঘরে, আর খোকা, তার সবেধন নীলমণি আদরের খোকা, বড় অসুস্থ। সে জ্বরের ঘোরে শোবার ঘরের বিছানায় চুপচাপ শুয়ে আছে। সবার চোখ এড়িয়ে কাদম্বিনী সেই ঘরে ঢুকল। সে যে কি ভেবে আবার শ্বশুরবাড়িতে এসেছে তা সে নিজেও জানে না। শুধু তার এতটুকু প্রবল আগ্রহ যে সে একবার খোকাকে তার নিজের চোখে দেখবে। তারপর সে কোথায় যাবে, কি হবে, সে কথা সে নিজেও জানে না,
ভেবেও দেখেনি। আহারে, বাছা আমার কত রোগা হয়ে গেছে। মনে হচ্ছে ছুটতে গিয়ে একেবারে বাছাকে বুকে জড়িয়ে ধরি। আহা, আমি এখানে নাই, কে বাছার তেমন যত্ন করবে? ওর মা তো গল্প ভালোবাসে, সঙ্গীদের সাথে তাস খেলতে ভালোবাসে। এতদিন তো আমার হাতেই খোকার সমস্ত বার দিয়ে নিশ্চিন্তে ছিল। কখন ছেলে কি খাবে, কি পড়বে, সেই সব নিয়ে কিচ্ছুটি ভাবতে হয়নি কোনোদিন। কাকিমা, আমায় একটু জল দে। আহা, মরে যাই সোনা আমার। তোর কাকিমাকে তুই এখনো ভুলিস নি? এই তো বাবা, আমি কুজো থেকে জল নিয়ে আসছি। এসো এসো সোনা আমার, আমার বুকে এসো। নাও নাও, এবার জল খাও একটু। কাকিমা, এই তো তুই আবার আমায় আগের মতন জল খাইয়ে দিচ্ছিস, আদর করছিস। তবে সবাই যে বলছিল তুই মরে গেছিলি। হ্যাঁ খোকা, সবাই ঠিকই বলছে। আবার তুই খোকার কাছে ফিরে এসেছিস। কাকিমা, আর তুই মরে যাবি না তো? তবে কি আমি মরিনি? কই, খোকা তো আমাকে দেখে এতটুকু ভয় পেল না। সেই ঘর, সেই খোকা, সেই আমার খোকার আদর, সবকিছু তো জীবন্ত ভাবেই আছে। এর মধ্যে তো কোনো বিচ্ছেদ ব্যবধান জন্মায়নি। খোকার কাছে খোকার কাকিমা তো একদিনও মরেনি। রাম 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 রাম। দিদি, দিদি গো, দিদি, দিদি গো, তোমরা আমায় দেখে মিথ্যে ভয় পাচ্ছ কেন? এই দেখো, এই দেখো, আমি তোমাদের সেই তেমনই আছি গো, তেমনই আছি। এত শোরগোলের মাঝে জমিদার সারদা শঙ্করবাবু এসে উপস্থিত হলেন। হঠাৎ করে চোখের সামনে কাদম্বিনীকে দেখে তিনি যেন অবাক এবং ভয়ার্ত হয়ে গেলেন। জোরহাত করে বললেন, ছোট ছোট বৌমা, এই কি তোমার উচিত কাজ বলে মনে হয়? আবার আবার একমাত্র বংশধর সতীশ, তুমি তুমি ওর প্রতি কেন দৃষ্টি দিচ্ছ মা? আমরা কি তোমার পর? তুমি চলে গেলে আর সতীশ দিন দিন শুকোতে শুরু করলো। কঠিন অসুখ, দিন রাত কাকিমা কাকিমা বলে কাঁদে। মা, জোরাত করছি মা, সংসার যখন ছেড়ে গেছো, আমার এই বংশের প্রদীপটাকে এড়ে দাও মা। এই মায়ার বাঁধন ছেড়ে দাও। আমি কথা দিচ্ছি, তো তোমার যথোচিত সৎকার করব মা, আমি কথা দিচ্ছি। ওগো, ওগো, আমি মরিনি গো, আমি মরিনি, আমি মরিনি। আমি কেমন করে তোমাদের বিশ্বাস করাবো যে আমি মরিনি? দাঁড়াও দাঁড়াও, এই কাঁসার বাটিটা, কাঁসার বাটিটা দেখছো তো? এইটা এইটা দেখো,
দেখো, এই দেখো, এই দেখো, আহ আহ আহ, এই দেখো, এই দেখো, আমার কপাল ফেটে কেমন রক্ত পড়ছে। দেখো, আমি বেঁচে আছি গো। এই দেখো, আমি বেঁচে আছি, আমি বেঁচে আছি গো, আমি বেঁচে আছি। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ। ও গো, আমি মরিনি গো, আমি মরিনি, আমি মরিনি, আমি মরিনি, আমি মরিনি। নিচের ঘরে দাঁড়িয়ে সারদা শঙ্করবাবু নিজের কানে এই শব্দ শুনলেন। তারপর সারাদিন সারা রাত ঝমঝম শব্দে বৃষ্টি হতে লাগলো। তারপর দিনও বৃষ্টি পড়ল, এমনকি দুপুরবেলাতেও বৃষ্টি বন্ধ হলো না। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই। চারিপাশে অনেক মৃত্যু। এক নারী লড়াই করে শেষ হয়ে যায় অন্যায়ের পৃষ্ঠপোষক কিছু পশুর জন্য। আরও এক সতেজ প্রতিভাবতী মিলিয়ে যায় কালো কর্পোরেটের বিষবাষ্পে। এত অন্যায়, এত নিম্ন স্তরের সমাজে এই বীরাঙ্গনারা কি হারিয়ে যাবে এভাবে? কখনোই না, আমরা সেটা হতে দেব না। প্রতিটি বোন, মা ও মেয়েদের পাশে আছি আমরা। সমাজের সকল প্রকৃত পুরুষ, কচির কচি মেয়েটা হোক বা তিলোত্তমা, এরাও মরে প্রমাণ করেছে এরা মরে নাই। তবে আর নয়, আর একেবারেই নয়। নমস্কার।